সমকালীন বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে বেগম আক্তার কামাল একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। নানা বিষয়ে প্রবন্ধ সাহিত্য রচনা করে তিনি কৃতিত্ব দেখিয়েছেন। সাহিত্য, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে তার রচনার উপজীব্য করেছেন। গবেষণা ক্ষেত্রে তাঁর অনুসন্ধিৎসা, সিদ্ধান্ত গ্রহণের যুক্তিনিষ্ঠতার মাধ্যমে তিনি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে যে বলিষ্ঠ অবদান রেখেছেন তা প্রশংসনীয়। বেগম আক্তার কামালের প্রবন্ধগুলো বক্তব্যের বলিষ্ঠতা, যুক্তির শক্তিতে প্রকাশভঙ্গির নৈপুণ্যে অবশ্যই সার্থকতার দাবিদার। তাঁর পাণ্ডিত্য ও ভাষার দক্ষতা সহজেই পাঠকের দৃষ্টিগোচর হয়। শিক্ষকতার ক্ষেত্রেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন। গবেষণামূলক কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি বেগম আক্তার কামাল। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বেগম আক্তার কামাল, বিশিষ্ট প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। এবং আপা, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও স্বাগত। এবং আপা, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, ইনি ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আপনার সঙ্গে যখন কথা হবে সেই ফাঁকে আপনার ছবি আঁকবেন তিনি। খুব চমৎকার চমৎকার আঁকেন তিনি। আচ্ছা, আপনি কবিতা লিখছেন না, গল্প লিখছেন না, আপনি প্রবন্ধ লিখছেন এবং খুবই অনন্য মাত্রার প্রবন্ধ লিখছেন। প্রবন্ধকার হয়ে উঠলেন কেন, বা কেন লিখছেন, না কবিতা না গল্প? আমি কিন্তু প্রথম জীবনে কবিতা দিয়ে শুরু করেছিলাম। গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, নাটক লিখেছি। তখন আমার সৃষ্টিশীল সাহিত্য আমি রচনা করেছি। কিন্তু যখন আমি MA ক্লাসে পড়লাম, বাংলা সাহিত্যে অনার্স পড়ে পাশ করে MA উঠলাম, তখন থিসিস পেপার করতে হয়। তখন আমাদের বিভাগ থেকে আমাকে একটা থিসিস পেপার করার জন্য বলা হলো। তখনই আমি গবেষণায় নিমগ্ন হই এবং গবেষণাটি আমার ভালো লেগে যায়, গবেষণা কাজটি আমার ভালো লেগে যায়। এবং এই গবেষণার মধ্যে যে একটা আনন্দ আছে, একটা মননশীলতা আছে, এই দুটোকে আমি একটু চেষ্টা করেছি ধরতে। ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি ঢাকা কবে ভর্তি হয়েছিলেন? আমি 69-এর অক্টোবরে ভর্তি হয়েছি বাংলা বিভাগে। বাংলা বিভাগ। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে HSC পাশ করেছি, কামরুন্নেসা গভর্নমেন্ট স্কুল থেকে SSC পাশ করেছি। তাহলে এইভাবে হলো আপনার বিকাশ। আপনি যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হিসেবে। 69, 70, 71 বাঙালির উত্থান পর্ব। 71টা আপনি কিভাবে দেখেছেন? আপনার সেই সময় তারুণ্য, যৌবন, উন্মেষকাল। 71 তো একদিকে ছিল আপনার একটা দেশপ্রেম ছিল, আর স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, একটা বাঙালি চেতনা ছিল, আরেকদিকে একটা ভয়ের শিহরণ ছিল। আর আমাদের বাসাটা ঠিক রাজারবাগের কাছে ছিল। অনেক শেল এসে পড়েছিল আমাদের ছাদে, আমাদের ঘরের জানালায়, যখন বম্বিং হচ্ছিল, গুলি হচ্ছিল যখন EPR এর উপরে, তখন অনেক গুলি। 25শে মার্চ রাত্রে। তো এখন যদি আপনি বলেন যে মুক্তিযুদ্ধ নিয়ে আমার আবেগের মধ্যে দুটো কথা আছে, দুটো স্মৃতি আছে, যে স্মৃতিটা আমি এখনো লালন করি। একটি স্মৃতি হচ্ছে আমরা যখন মে মাসের দিকে পালালাম গ্রামে, তখন গ্রামটা কোথায়? গ্রামটা হচ্ছে ঢাকার নরসিংদী শিবপুরের কাছে, কবি শামসুজ্জামানদের এলাকায়। তারপর বর্ষাকাল, তখন বর্ষা জুলাইয়ের দিকে বোধহয়, বর্ষার সময় আমরা শুনলাম যে আর্মি আসছে এবং আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে। তারপর আমরা ওখান থেকে আবার সবাই পালালাম, পালিয়ে একটা বিল পার হয়ে একটা চরের মধ্যে যাব আমরা। তা আমার বোনের একটা বাচ্চা ছিল, বিলটা কোমর পানি ছিল, বাচ্চাটাকে মাথার উপর নিয়ে আমরা পার হচ্ছিলাম। একদিকে আশঙ্কা, মিলিটারি পদধ্বনি শোনা যাচ্ছে। তো চরের মধ্যে গিয়ে আমরা রাত্রের মতো আশ্রয় নিচ্ছি। সেখানে একটা বুড়ি ছিলেন, সেই বুড়ি আমাদের খেতে দেবেন, আমরা 3 দিন খাইনি। বুড়ি আমাকে সেখানে আমাদের একটু ভাত রান্না করে দিলেন, আর হোমিওপ্যাথি শিশির চেয়ে একটু বড় একটা শিশিতে একটু ঘি ছিল, সেই ঘিটুকু হয়তো তার ছেলের জন্য বা নাতি নাতনির জন্য রেখেছেন, আমাদেরকে দিলেন।
এবং আমার খেয়ে মনে হলো আমি অমৃত খেলাম। এই যে একটা মানবিক দিক ছিল, গ্রামের সকলে যে আমাদের আশ্রয় দিচ্ছে, সেবা করছে, খেতে দিচ্ছে, এইটি আমি কোনোদিন ভুলব না। এইটি আমি মনে করি মুক্তিযুদ্ধের একটা মানবিক দিক, যে মানবিক দিকটি আমাদের জাতীয় চেতনায় থাকা উচিত। আরেকটা দিক হচ্ছে, এটা বোধহয় অক্টোবরের দিকে হবে, তখন আমি গ্রামে আছি এবং গ্রামে একটা জঙ্গলের মধ্যে আমরা পালিয়ে আছি। আমাদের পাশের বাড়ির ছেলে, আমার সমান বয়সী তখন 17-18, সে মুক্তিযুদ্ধে যায় এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে একটা গ্রেনেড দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধ করার জন্য। সে গ্রেনেড নিয়ে আর্মির ক্যাম্প ছিল এখান থেকে ধরুন কত দূর, 1000 গজ দূরে, সেইখানে ক্যাম্পে সে বম্বিং করতে গিয়ে ধরা পড়ে যায় এবং তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। এখানে তার বাবা মা আছে, সে বাবা গো মা গো বলে চিৎকার করছে, আমরা শুনছি, আমাদের কিছু করার ছিল না। এই অত্যাচার, এই হত্যা, এটা আমি কোনোদিন ভুলব না। সে আমার সমবয়সী ছিল, আমার সহপাঠীও ছিল। বেঁচে থাকলে এখনই হয়তো আপনার মতো এই রাষ্ট্রের জন্য কোনো কাজ করতে, দেশের জন্য, সমাজের জন্য কোনো কাজ করতে। এরকম বহু তরুণ হারিয়ে গেছে। 71 সালে সত্যি সত্যি এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা এই অবসরে তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। আপা, আপনার প্রবন্ধদের নানা মাত্রিকতা, এর মধ্যে কোন বিষয়টি আপনাকে খুব আলোড়িত করে? কোন বিষয়টা? কবিতা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আমি কবিতা বিষয়ে প্রবন্ধ বেশি লিখেছি। আমি ক্লাসেও কবিতার পাঠদান করি, দীর্ঘদিন ধরেই করি। কথা সাহিত্যও করি, অন্য বিষয়ে ছিল আবার। কিন্তু কবিতা আমি যতটা আনন্দ পাই, কবিতাটা আমি যেন বুঝতে পারি, এটা আমার পঠন পাঠনের মধ্যে দিয়েই হোক বা ইনটিউশন থেকে হোক, যেভাবেই হোক। আপনি আমাকে বলেছিলেন যে আপনার একটা চ্যালেঞ্জও ছিল। হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল যে মেয়েরা কবিতা বোঝে না, মেয়েরা কবিতার উপর প্রবন্ধ লিখতে পারে না, কবিতাও লিখতে পারে না, এরকম একটা অভিযোগও আছে। কারণ কবিতার যে আবেগ, হ্যাঁ, আর মেয়েদেরকে রবীন্দ্রনাথ বলেছেন রিয়েলিস্ট, অথচ আপনারা উল্টো করে বলেন মেয়েদের আবেগ বেশি। কিন্তু কবিতার জন্য যে ধ্যানময়তা, যে অবসর এবং যে সময়টা দরকার, সেটি আমাদের মেয়েদের জীবনে, সংসারে নেই। সেই জন্য মেয়েরা দেখবেন উপন্যাস বেশি লেখে এবং তাদের চর্চার ক্ষেত্রটা হচ্ছে উপন্যাস। সেখানে তারা একটা বার্গেইন করতে পারে সমাজের সঙ্গে, প্রেম হোক, সংসার হোক, সব কিছু নিয়ে একটা বার্গেইনের জায়গা আছে, যে জায়গাটায় কোনো পুরুষের ছায়া থাকে না। আমরা সেই জায়গাটা কাজ করতে পারছি। কবিতা বাংলাদেশে খুব কম নারী লিখেছেন, আপনি জানেন। আর এখন অবশ্য আমি আশাবাদী যে এখন অনেক নারী কবি এসছেন এবং তারা প্রচুর কবিতা লিখছেন। অনেক কবিতাই ভালো, আমি মনে করি অনেক পুরুষের চেয়েও ভালো কবিতা লিখছেন তারা। আপনি এই যে চ্যালেঞ্জটা নিলেন, অনেক বছর হয়ে গেল, প্রায় 30-40 বছর। চ্যালেঞ্জের এই সময় এসে আপনার কি মনে হয় যে আপনি সফল? সফলতা তো আমি বিচার করব না, এটা পাঠক করবে, ভবিষ্যৎ করবে। আমার যেটা মনে হয়, আমি সততার সঙ্গে কাজ করেছি এবং আমার কাজের আমি আনন্দ পেয়েছি। এবং যখন প্রত্যন্ত অঞ্চল থেকে টেলিফোন আসে, আপনার বইটা পড়লাম, লেখাটা পড়লাম এবং লেখাটা পড়ে নতুন কিছু পেলাম, তখন আমার ভালো লাগে। আমার পাঠক সংখ্যা খুব বেশি নয়, কারণ একটা অভিযোগ আছে আমার বিরুদ্ধে যে আমি একটু কঠিন ভাষায় লিখি। কিন্তু লিটারেচারের যে ভাষা, কবিতা আলোচনার যে টার্ম থাকে, ভাষা থাকে, সেটি আমি ব্যবহার করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমি এটাকে রূপান্তরের মধ্যে নিয়ে যেতে চাই, অতিক্রম করার চেষ্টা করি। নতুন নতুন যে থিওরিগুলি আসছে, সেই থিওরি কতটুকু গ্রহণ করা যায়, কতটুকু আমাদের জন্য প্রযোজ্য, সেগুলো আমি নেওয়ার চেষ্টা করি। আবার সেই থিওরিগুলো আমার দেশের যে পরিপ্রেক্ষিত তাতে যায় কিনা, সেটাও তো দেখতে হবে। আচ্ছা, এইটা একটা বড় বিষয় যে থিওরিগুলি, যেমন পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকতা থিওরি, আমি সব নেব না, নিশ্চয়ই না। কিন্তু আমরা যেহেতু আধুনিক যুগকে অতিক্রম করতে পারিনি বা সেভাবে আধুনিক হইনি, কিন্তু আমরা তো একভাবে আধুনিক। ওয়েস্টার্ন কনসেপ্টে হয়তো আধুনিক না, কিন্তু আমাদের মতো আমরা আধুনিক। অবশ্যই আমরা আধুনিক, আমরা দেশ প্রতিষ্ঠা করেছি, স্বাধীনতা পেয়েছি, আমাদের আধুনিকতাটা অন্যরকম। সেইখানে এখন যে বর্তমান পুঁজিবাদী সমাজ এসছে, পণ্যভোগী সমাজ এসছে, এখানে আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরটার মধ্যে উত্তর আধুনিকতার অনেক বৈশিষ্ট্য কিন্তু আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, আপনি যদি রাস্তায় যান দেখবেন যে রিক্সা একদিকে চলছে, গাড়ি একদিকে চলছে, মিলেমিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। এটা কি বিশৃঙ্খলা বলবো না, এটাকে আপনি বিকেন্দ্রিকতা বলতে পারেন, যেটা উত্তর আধুনিকরা চাচ্ছে, যে রিক্সা এই লেনে যাবে, যারা বড় কবি তারা এই লেনে যাবেন বড় গাড়ি করে, যারা ছোট কবি তারা এই যে একটা ভাগ ছিল, ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপার ছিল, সেটা কিন্তু ভেঙে দিচ্ছে উত্তর আধুনিকতা। তারা বলছে কোনো ব্যক্তি থাকবে না, সব একাকার। কাজে এই বিশৃঙ্খলাটা আপনি কিছুতেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন না আমাদের এই ঢাকা শহরে।
তাই ঢাকা শহরের এই শহরের রাস্তাঘাটকে আমি কিন্তু মনে করি অনেকটা উত্তরাধুনিক রাস্তাঘাট। এটি কিন্তু একটা চমৎকার ফরম্যাটের প্রসঙ্গ আনলেন আপনি। তো এই হচ্ছে আমার কথা, যে উত্তরাধুনিকতার একটা জিনিস আমার বেশি পছন্দ, সেটা হলো উত্তরাধুনিকরা প্রাকৃতিকতার দিকে ফিরছে, যেটাকে বলেন আমাদের পল্লী গ্রামের, আমাদের তো কৃষিভিত্তিক সমাজ, সেই কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্য, সমাজের যে কাল্টগুলো আছে সেগুলোকে তারা ধরার চেষ্টা করছে। এই দিকটা আমাদের চর্চা করার, আধুনিকতার সঙ্গে মিশিয়ে চর্চা করছে তারা, এটা আমার ভালো লাগছে। এই যে বাংলাদেশ স্বাধীনতা পর যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে তো অজস্র কবি। কোন কবিকে আপনি আমার কবিতার দিক নির্ণয়কারী কবি হিসেবে আপনি আখ্যায়িত করতে চান? একে আমি শামসুর রহমানকে বলতে পারি। শামসুর রহমানকে আমার প্রধান কবি মনে হয় এই জন্য যে উনি আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতি সংস্কৃতির সঙ্গে কবিতার একটা যোগ ঘটিয়েছেন, এবং এটা যখনই আমাদের সময় পাল্টাচ্ছে, রূপান্তরিত হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অগ্রসর হয়েছেন। আর সবচেয়ে বড় যেটা করেছেন সেটা হলো তৎকালীন ঢাকায় 50-এর দশক থেকে শুরু করে ধরুন 90 একেবারে 2000 শতাব্দী, আমি এই যে ঢাকার শহরের সময়কালটা, এই সময়কালে আমাদের জীবনের একটা ছন্দ আছে, নাগরিক জীবনের ছন্দ। এই নাগরিক জীবনের ছন্দটাকে তিনি মাপা মাপা ছন্দ তার কবিতায় ধরতে পেরেছেন, যেটা আর কেউ পারেনি। এটা আমার কাছে অভিনয়, মানে নাগরিক কবি, নাগরিক কবি না, নাগরিক ছন্দের কবি। নাগরিক কবি এর চেয়ে শহীদ কাদরী বেশি। আচ্ছা, শামসুর রহমানের চেয়ে নাগরিক কবি শহীদ কাদরী বেশি। আমি যদি আপনাকে আপনার আরেকজন কবি জীবনানন্দ দাশ এবং শামসুর রহমান, আপনি জীবনানন্দ দাশ অনেক মগ্ন একজন মানুষ, হ্যাঁ, তো জীবনানন্দ দাশ শামসুর রহমানের মধ্যে যে তুলনা করতে বলি, আপনি কোন দিকে যাবেন, কাকে কত মার্কস দেবেন? যে কবিদের তো এইভাবে তুলনা করা একটু সমস্যা, হ্যাঁ সমস্যা আছে, তারপরও হ্যাঁ, তবে আমি যেটা জীবনানন্দের মধ্যে লক্ষ্য করি সেটা হলো যে তার মধ্যে হৃদয় অনুভূতি বেশি, ইন্দ্রিয় আসক্তি আছে, মনন গভীরতা আছে এবং বোধ আছে, যেটা আমি শামসুর রহমানের কবিতায় পাই না। শামসুর কবিতায় কি পান? শামসুর রহমানের কবিতায় এই জীবন, এই সমাজ, আমাদের সংগ্রাম এবং কিছু ব্যক্তি অনুভূতি, কিছু প্রেম, এগুলো পাই, কিন্তু আমি এসাচ কোনো দর্শন আমি খুঁজে পাচ্ছি না শামসুর রহমানের কবিতা। আমার মনে হয়েছে শামসুর রহমানের জীবন দর্শনটা ঠিক সেইভাবে কোনো বিশেষ কেন্দ্র বা বিশেষ লক্ষ্যবিন্দুকে অগ্রসর করে হয়নি। জীবনানন্দের যেটা আছে একটা মহাসময়কে এবং পৃথিবীর ওপারে আরেক পৃথিবীর একটা কল্পনা, একটা জীবন দর্শন কিন্তু আছে তার। জীবন দর্শন না থাকলে কিন্তু কবিদের কবিতা ভালো হয় না আর কি, এক অর্থে যেটা মিস করছে এখনকার কবিরা, ওদের রাজনৈতিক চেতনা এবং জীবন দর্শন, এই দুটোর অভাব আছে। জীবনানন্দের গল্প আপনার কেমন লাগে? গল্প কবিতা আমি মিলিয়ে পড়ি, আমার তো খুবই ভালো লাগে, আমি পড়ে খুব আনন্দ পাই। আপা, হাসুলিবাকের উপকথা, আমাদের এক অসাধারণ কথা শিল্পী, কবি উপন্যাসের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাসুলিবাকের উপকথা নিয়ে আপনার একটা প্রবন্ধ আছে। আপনি হাসুলিবাকের উপকথার করালি ক্যারেক্টারটা কিভাবে দেখেন? করালি ক্যারেক্টারকে আমি দেখি যে নতুন যুগের একজন ধন্যবাদী সভ্যতার সঙ্গে তার পরিচয় ঘটছে এবং সে নতুন যুগকে আনতে চাচ্ছে, কিন্তু উপন্যাসের শেষে বনোয়ারি বোধহয় সে বনোয়ারি সে মাটি খুঁড়ছে কাজে এবং পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই যে ট্রানজিশনটার মধ্যে তারাশঙ্কর কাজ করেছেন এবং সব উপন্যাসে প্রায় তার এই ট্রানজিশনটা আছে। সামন্ত সমাজের প্রতি তার একটা আকর্ষণ আছে, সকল জমিদারেরই থাকে একটা আকর্ষণ, তারাশঙ্করেরও ছিল, কিন্তু নতুনকে তিনি অস্বীকার করতে পারছেন। ইতিহাসের গতি কোন দিকে যাচ্ছে সেটা তিনি ধরবার চেষ্টা করেছেন। করালিকে আমার নতুন যুগের নায়ক বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সে তো এক শৃঙ্খলের মধ্যে পড়ে গেছে, পুঁজিবাদী সভ্যতার, কারখানার কাজ করে সে শ্রমিকের মতো কাজ করছে। তাহলে কিন্তু শুধু উত্তরণ চাইছে জীবন থেকে, সেটা কি সে কম কাঁচা টাকা চাচ্ছে, কাঁচা টাকা চাওয়াটা তো অপরাধ না? মানুষ তো চাওয়াটা অপরাধ না, সে চাইতেই পারে, এই সমাজে তার চাওয়ার অনেক কিছু আছে, কিন্তু সে যে একজন শ্রমিককে রূপান্তরিত হচ্ছে, একজন গ্রামীণ কৃষিজীবী থেকে শ্রমিকে চলে যাচ্ছে, এই ব্যাপারটাই তো আমাদের সমাজের মূল চেহারা, যে যারা ভূমিহীন হয়ে যাচ্ছে তারাই শ্রমিকে রূপান্তরিত হচ্ছে, বস্তির অধিবাসী হচ্ছে। এটাকে খুব বেশি উত্তরণ বলা যাবে কি না? উত্তরণের জন্য তো পাতও রাখতে হবে। এখন যদি বনোয়ারির মতো সেই পালকি যে বেহারা যারা সেই জায়গায় যদি থাকে, আবদ্ধ হয়ে থাকে, বেরিয়ে আসতে হবে তো। এবং পৃথিবী তো এভাবেই বেরিয়ে এসছে, প্রযুক্তির হাত ধরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল্যবোধগুলো এবং আমাদের নিশ্চয়তা, আমাদের আশ্রয়গুলো আমরা হারাচ্ছি কিনা, হ্যাঁ সে তো হারাচ্ছি, সম্পর্কগুলো হারাচ্ছে কিনা। অবশ্যই সেটা যদি আমরা তারাশঙ্করের সেই হাসুলিবাকের উপকথাকে উপাখ্যান ধরি বা আশ্রয় ধরি, তাহলে তো আমরা এখন একদম বিভক্ত হয়ে যাচ্ছি, ডিভাইডেড হয়ে যাচ্ছি। এক
বাসার মধ্যে 3জন 4জন মানুষ কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কম্পিউটার নিয়ে আছে, আমরা নিঃসঙ্গ হয়ে যাচ্ছি। নিঃসঙ্গ হয়ে যাচ্ছে না? এইটা কি আমরা সাহিত্যকে কিভাবে আনতে পারি, যে আমরা এই নিঃসঙ্গ থেকে মুক্তি কিভাবে পেতে পারি বলে আপনার ধারণা? এই নিঃসঙ্গতা থেকে মুক্তির পথ লেখকরা দেখাবেন কিভাবে পেতে পারি। আমার যেটা মনে হয় যে প্রযুক্তি ভালো, প্রযুক্তি আমার দরকার, আমি প্রযুক্তিকে আমার প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু প্রযুক্তির আমি নিজে হাতিয়ার হব না। আর দ্বিতীয়ত মানুষের সংস্কৃতির যে জায়গাটা, এটার একটি অঞ্চল প্রযুক্তির, বাকি সমস্ত অঞ্চলটা কিন্তু প্রাকৃতিক সংস্কৃতিতে জড়িত। কাজে সেই জায়গাটা যেন আমরা না হারাই, সেই জায়গাটার চর্চা করতে হবে। এবং প্রযুক্তির উপর এত বেশি নির্ভরশীলতা আমার পছন্দ না, যে জন্য আমি কম্পিউটারে লিখি না। হয়তো অনেকে অভ্যস্ত হয়ে এসেছে, তার কিন্তু আমার আসে না, আমার কল্পনা আসে না, সেখানে আমার চিন্তাগুলো কাজ করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আপনি কিভাবে দেখেন? ছোট গল্প দেখি, তার একটা জীবন চিত্র যেটা গ্রাম বাংলার এবং শহর দুটোই কিন্তু আছে, এবং অনেক গল্পের মধ্যে শেষের দিকে এসে তিনি শহরে চলে গেছেন, উত্তরণ ঘটিয়েছেন। অধিকাংশ গল্পে তার নারী এবং প্রকৃতি এই দুটোকে তিনি বিশেষভাবে ধরবার চেষ্টা করেছেন। এবং পুরুষের অসহায়তা, এই যে আমাদের মূল জীবন শিকড় থেকে বিচ্যুত পুরুষগুলো যারা অমূল তরুর মতো বেড়ে উঠছে এবং তারা তাদের মানবিক সম্পর্ক হারিয়ে ফেলছে, এই দিকগুলো ভালো, এই দিকগুলো আমাকে। শেষের কবিতাকে আপনি কি একটা আধুনিক উপন্যাস বলবেন? অবশ্যই আধুনিক উপন্যাস। কেন আধুনিক উপন্যাস? একটা স্মার্ট উপন্যাস এটা মনে হয় আপনার? আমার মনে হয়েছে, যদিও রবীন্দ্রিক স্টাইলে দর্শনটা এখানে কাজ করেছে, যে অমিত এবং লাবণ্য মিলন হয়নি, মিলন না হওয়াটাই তো রবীন্দ্রনাথের লক্ষ্য, মিলনটা তিনি ঘটাতে চাননি। কিন্তু অমিত রায় যাকে তিনি তুলে এনেছেন, এ তো আমাদের বাঙালি যুবকের একটা প্রতিভূ, ওই সময়ের বাঙালি যুবক যারা বিদেশে গিয়ে লেখাপড়া শিখে দেশের সঙ্গে সম্পর্ক ছেদ করে অমিট রে হয়ে যাচ্ছে, অমিট রে। এই যে অমূল তরু বলছি আমি, যে মূল থেকে যাদের শিকড় নেই, হ্যাঁ, সেই শিকড় যেখানে নেই সেখানে সে লাবণ্যর প্রেমকে কিভাবে রক্ষা করতে পারে। ফররুখ আহমেদকে নিয়ে আপনার একটা প্রবন্ধ আছে তার মিথ নিয়ে, তিনি তো ইসলামী মিথ ব্যবহার করেছেন। এইটাকে ফররুখ আহমেদের এই যে দৃষ্টিভঙ্গিটা, এটাকে আপনি কিভাবে দেখেন? দৃষ্টিভঙ্গিটাকে আমি দেখি, ফররুখ আহমেদ আসলে অ্যাডভেঞ্চার করতে চেয়েছেন মুসলমান জাতিকে। আপনার একটা সমুদ্র পার করে, অন্ধকার সমুদ্র পাড়ে একটা তীরে পৌঁছে দিতে চেয়েছেন। সেই জন্য অ্যাডভেঞ্চারটা তার মধ্যে রোমান্টিকভাবে এসছে। সেই রোমান্টিক চেতনায় তিনি সমসাময়িক ইউরোপের কোনো মিথকে গ্রহণ না করে, সেই এগুলোকে মিথ বলে না, কিংবদন্তি বলে, ইতিহাস বলে, ইসলামিক উপাখ্যান বলে, আখ্যান বলে, সেই হিরোগুলো, সেই হিরোগুলোকে তিনি আনতে চেয়েছেন। এবং একই সঙ্গে আমি দুই একটা হিন্দু ভারতীয় মিথও পাই, যেখানে আপনার এক জায়গায় আছে যে বর্ষা তীর বিদ্ধ করে জলধারা উঠল, সেই জলধারায় ওই যে বিবি সারা তার পুত্রকে পান করালেন। ঠিক এর মধ্যে অর্জুন যেভাবে তীর বিদ্ধ করে ভীষ্মের মুখে পানি দিয়েছিল, সেই রকমই একটা পাশাপাশি মিশে যাচ্ছে। আর ফররুখ আহমেদের যেটা খুব সৎ কবি ছিলেন আমি বলবো, এবং আরবি ফার্সি শব্দের এত সুষ্ঠু ব্যবহার করেছেন, যেটা নজরুলের পরে, নজরুলের চেয়েও সুচারু, বলছেন, সুচারু বলছি, সুচিন্তিত এবং সুচারু। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে এই যে একজন কবি বা লেখক বা যিনি শিল্পী, তিনি তো সবসময় মাতৃভূমির প্রতি আনুগত্য প্রকাশ করেন। ফররুখ আহমেদ কি সেটা করতে পেরেছিলেন? মাতৃভূমি তার কাছে ছিল পাকিস্তানকে তিনি মাতৃভূমি ভেবেছেন এবং আশা করেছিলেন যে এই দেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সব মানুষ সমান হবে। তার প্রথম কবিতা কিন্তু লাশ, যেটা 45-এর দুর্ভিক্ষের কালে লেখা, সেখানে মানবতাবাদ আছে, এই রাষ্ট্র মানবতাবাদী রাষ্ট্র হবে। কিন্তু যখন দেখা গেল রাষ্ট্র দুর্নীতিপরায়ণ এবং অত্যাচারী, তখন তিনি কিন্তু তার এক মুহূর্তের কবিতায় চলে গেলেন, যেখানে তিনি দেশ প্রকৃতির কথা বলছেন। কারণ দেশ প্রকৃতির কথা বললে রাষ্ট্র খেপে না, ওগুলো তো নির্দ্বন্দ্ব। কিন্তু মানুষের লড়াইয়ের কথা বললে রাষ্ট্র তাকে অ্যারেস্ট করে। কিন্তু সেই অর্থে তার মধ্যে দেশপ্রেম আমি বলবো ওইভাবেই আছে। ঠিক বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সঙ্গে সেটা যায়নি, কিন্তু আলাদাভাবে তার দেশপ্রেম মাটির প্রতি, মৃত্তিকার প্রতি, প্রকৃতির প্রতি ছিল, যেটাকে যদি আপনারা বলেন যে প্রকৃতি চেতনা একটা দেশপ্রেম। বিকাশ ভাই, কিরকম আছেন? আপনাকে কতটুকু ধরলেন, কতটুকু ভাবলেন? ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, ওনার বাহ্যিক যে সৌন্দর্যটুকু আছে আমার কাছে মনে হয়েছে তার চাইতে বেশি সৌন্দর্য ওনার ভিতরে আছে, যেটাকে আমি চেষ্টা করছি অনুভব করা এবং বের করে নিয়ে আসা, এবং সেটা আমার কাজের মধ্যে যদি আসে সেটাই চেষ্টা করছি। যদি এটা কিছুটা প্রকাশিত হয় তাহলে নিশ্চয়ই
আমার ভালো লাগবে, ওনার ভালো লাগবে কিনা আমি জানি না। দেখি আমরা শেষ পর্যন্ত যাই। মানুষ তো নিজেকে দেখে না, অপরের আয়নায় দেখতে হয়। রাইট। কাজে আপনার মনের আয়নায় যে রূপ ফুটে উঠেছে সেটাই আমি। আব্বা, আমরা একটু খবর নিয়েছি আপনি ভালোবাসেন জীবনানন্দ দাশকে, কিন্তু ক্যাম্পাসে একটা কথা আছে, আপনাকে বলা হয় রবীন্দ্রনাথের নায়িকা। এটা কতটা সত্য এবং কেন বলা হয় এটা আপনি জানেন? আমাকে অতীতে একজন বলতো, তিনি হচ্ছেন নরেন বিশ্বাস স্যার আমার। আচ্ছা। উনি একদিন আমি সাদা শাড়ি লাল পাড় পরে গিয়েছিলাম, উনি বলেন যে লাবণ্য, এটাই লাবণ্য। এরপরে আর কেউ আর ছেলে মেয়েরা বলে কিনা আমি জানি না, ওদের অত সাহস নেই আমার কাছে এসে বলে। হ্যাঁ, আপনি একটু গম্ভীর থাকেন সম্ভবত, আমি যেটুকু জানি। আমাকে আয়রন লেডি বলে। এখন আমি অনেক ইজি, এখন অনেক সহজ। আয়রন লেডিদের রোমান্টিকতা কিরকম হয়? আয়রন লেডিদের রোমান্টিকতা কেমন? আমি তো একটা রোমান্টিক মানুষ নিজেই। যে আয়রন লেডি হচ্ছে, আমি প্রাতিষ্ঠানিকভাবে দুষ্টু প্রকৃতির ছেলে, তো ওদের একটু শাসন করতে হয় যাতে দেখলে একটু ব্যক্তিত্বময়ী মনে হয়। নারীদের ওরা কিছু পাত্তাই দিতে চায় না। মহিলা টিচাররা আবার কি পড়াবে, কেমন পড়াবে, এগুলো নিয়ে তারা কথা বলে। কিন্তু ছেলেদের ধরে রাখা ক্লাসে কথা শুনতে বাধ্য করা, এই জন্যই ওরা বোধহয় এসব কথা বলে। না, কিন্তু সম্প্রতি হ্যাঁ বলুন। রবীন্দ্রনাথ তো আমার পাঠের বিষয়, আমি পাঠ করেছি, আমার বইও আছে, 2টো বই আছে রবীন্দ্রনাথের উপরে। রবীন্দ্রনাথ আমি আগাগোড়া পড়েছি, আরও পড়ব। যতই পড়ি ততই আমার কাছে এটার বিস্ময়ের দুয়ার খুলে যায়। রবীন্দ্রনাথ বাংলা কবিতার প্রাণ পুরুষ, জীবনানন্দ হচ্ছেন হৃদয় পুরুষ। কাজে রবীন্দ্রনাথ ছাড়া আমি পড়াই বলেই হয়তো এটা বলে ছেলেমেয়েরা। না, আমি সম্প্রতি আপনার একটা বনভোজনের ছবি ছাপা হয়েছে, কোথাও প্রকাশিত হয়েছে, সেখানে আপনাকে বলা হয়েছে, আপনার জুনিয়র কলিগরা বলেছে যে বেগম আক্তার কামাল রবীন্দ্রনাথের নায়িকা। আপনি কি ছবিটা দেখেছেন? আমি দেখিনি তো। আপনার ছাত্র, কোন এক ছাত্র আমাকে বলেছে। আচ্ছা, আমি দেখিনি। আমার ফেসবুকে অনেকের সঙ্গে আমি লিঙ্ক না, তো আমার ঠিক জানি না। আচ্ছা, আপনি মেনে নিচ্ছেন যে আপনি রবীন্দ্রনাথের নায়িকা? নায়িকা হওয়ার সৌভাগ্য হলে তো ভালোই হতো, কিন্তু রবীন্দ্রনাথের নায়িকারা যে মননশীল এবং রুচিশীল, সেরকম হবার চেষ্টা করি। এখন ধরেন আপনি নায়িকা হবেন, কোন গল্পের নায়িকা হবেন? আমি লাবণ্য শেষের কবিতাই হতে চাই। রবীন্দ্রনাথকে আপনি একটা প্রবন্ধে ব্রহ্ম রবীন্দ্রনাথ বলেছেন। ব্রহ্মভাবনা। ব্রহ্মভাবনা, আসলে রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনার জিনিসটা কি, আপনি কি বোঝাতে চেয়েছেন? রবীন্দ্রনাথের ব্রহ্ম বলতে আমি বোঝাতে চেয়েছি যে ব্রহ্ম শব্দের মূল কথাটি হচ্ছে কিছু গুণ, একটা বস্তুর গুণ, সে গুণটিকে সম্প্রসারিত করা। রবীন্দ্রনাথ ব্রহ্ম বলতে বুঝিয়েছেন মানুষের যত শ্রেয় গুণ আছে সে গুণগুলোর সম্প্রসারণ, এবং এই শ্রেয়ের কাছে আমরা যত যাব, যত সম্প্রসারিত হব, ততই আমরা ব্রহ্মকে পাব। আমি এই অর্থে ধরতে চেষ্টা করেছি। জানি না এটা পাঠক গ্রহণ করবে কিনা, রবীন্দ্র ভক্তরা কি মনে করবেন, কিন্তু আমি এইভাবে দেখেছি যে এটা বস্তুর অন্তর্নিহিত গুণ, মানুষও একটি বস্তু, মানুষের শ্রেয় কিছু গুণের বিকাশের জন্যই যেদিকে আমরা যাচ্ছি সেই দিকটাই হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মে যাচ্ছি আমরা। এই অর্থে আমি ব্রহ্মকে ধরার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের সাহিত্যে, রবীন্দ্রনাথের জীবন এবং কর্মে, জীবনে এবং বিশ্ব, তার যে ব্রহ্ম বিষয়ে 153টা গান আছে, উপাসনা করার জন্য যে গানগুলো গাওয়া হতো, ওই যে তারপরে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এটা আমার খুব প্রিয় গান। সীমার মাঝে অসীম তুমি, এই গানগুলোর আমি আলোচনা করেছি। আর আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করছি, রবীন্দ্রনাথের ব্রহ্মচেতনায় তার পিতার ছায়া আছে। তার পিতা তো ফিউডাল ছিলেন, সামন্ততান্ত্রিক ছিলেন, তারা তো খাজনা তুলেছেন। হ্যাঁ, সেটা পিতার ছায়া, মানুষকে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন। এখন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, হ্যাঁ, পিতৃতন্ত্রের একটা শৃঙ্খল থাকে, যে শৃঙ্খলটা আপনারও আছে, তারও আছে, প্রত্যেকেরই শৃঙ্খল আছে। এই শৃঙ্খলে আপনি যদি জড়াতে না চান, তাহলে আপনি একটা প্রতীক খোঁজেন এর কাছ থেকে মুক্তির, তখনই প্রভু আসে, বন্ধু আসে, সখা আসে। রবীন্দ্রনাথ এইভাবে এই শৃঙ্খল থেকে বের হওয়ার জন্যে প্রভু আমার, প্রিয় আমার, সখা আমার, এইসব নামের মধ্যে রূপক থেকে রূপকে যাচ্ছেন। এটা একটা থিওরি আছে যে আমরা পিতৃতন্ত্রের শৃঙ্খল ভেঙে যখন ফেলে যাই, তখন দেখি যে আমরা আরেকটা রূপকে চলে যাচ্ছি, আমরা শৃঙ্খলটা ভাঙতে পারছি না। প্রভু তখন পিতার রূপ ধারণ করছে, সখাও পিতার রূপ ধারণ করছে, যে শ্রেয় আমার উপরে। আমি পিতা বলতে এখানে বোঝাচ্ছে যিনি আমার চেয়ে শ্রেয়, এই ছায়াটা আছে। কিন্তু আশ্চর্য লক্ষ্য করবেন, রবীন্দ্রনাথের কোনো রচনা, কোনো সৃষ্টি কিন্তু তার মাকে উৎসর্গ করা হয়নি। এটা খুব অভিনব। হ্যাঁ, তার মাকে কোন কিছু তিনি উৎসর্গ করেননি। জীবন স্মৃতিতে তার মায়ের যে কথা আছে, মৃত্যুর দৃশ্যটা আছে, সেখানে তিনি মাতৃদেবী বলছেন। 14 বছর বয়সে মারা গেছে,
কতটা অভিভূত হয়েছেন, শোক প্রকাশ করেছেন জানি না, কিন্তু মায়ের প্রতি তার তেমন আবেগ, যে শূন্যতা, সেটা খুব একটা ছিল বলে আমার মনে হয় না। যে জন্য বসুন্ধরাকে তিনি আঁকড়ে ধরেছেন। প্রকৃতি তার কাছে দ্বিতীয় আদি অদিতি, আদিমাতা হয়ে এসছে। আপা, আমরা একটু অন্যদিকে যাই। আপনি নারী এবং নারীর জায়গা থেকে অনেক কিছু দেখেন, অনুভব করেন, ভাবনা করেন। রোকেয়া আমাদের এই সমাজের, এই রাষ্ট্রের এবং 100 বছর আগের পশ্চাৎপদ যে সমাজ ব্যবস্থা, তারা অগ্রগামী এক সৈনিক ছিলেন। রোকেয়া যে সমাজ ব্যবস্থাটা ভাঙতে চেয়েছিলেন, সেটা আমরা কতদূর ভেঙে এসেছি? রোকেয়া একটা পথ করে দিয়েছেন, সেই পথটা আমরা লেখাপড়া, শিক্ষা, নারী শিক্ষার জন্যে। কিন্তু রোকেয়া যে কাজ করে গিয়েছেন, সেই পরিমাণ কাজ আমরা এখন করতে পারছি না। তিনি অনেক অগ্রবর্তী নারী, এবং যে কথাগুলো তিনি বলেছেন, অনেকগুলো কথা মুছে দেওয়া হয়েছে পরে, কিন্তু সে কথাগুলো তিনি বলেছেন, অনেক কিছুই আছে। অনেক বই ছাপার সময় সেগুলো দ্বিতীয় মুদ্রণে আসেনি। ওই সময়কার মানুষগুলো মনে হয় তাই। রবীন্দ্রনাথও কাজ করেছেন, শান্তিনিকেতন করেছেন, স্কুল করেছেন, রোকেয়াও স্কুল করেছেন, কিন্তু শিক্ষাটা যে বড় দরকার জাতির জন্য, এটা রোকেয়া অনুভব করেছেন। আজকে যারা নারীবাদী আছে, যারা আন্দোলন করে ইত্যাদি, তারা যতটা কথা বলে ততটা কাজ করে কিনা আমার সন্দেহ। কাজী নজরুল ইসলাম, তার ছোট গল্পকে আপনি কিভাবে, তার কবিতা নিয়ে অনেক কথা হয়, কিন্তু ছোট গল্প নিয়ে ঠিক ওই অর্থে তেমন কোনো কথা হয় না। আপনি কি তার ছোট গল্প পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আমাকে তো সবাই পড়তে হয় বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে। তার ছোট গল্পগুলো আমার কাছে মনে হয়েছে, নিজে যেমন বাঁধনহারা ছিলেন, ছোট গল্পগুলো তেমনি বাঁধনহারা, এবং প্রেম, বিরহ, নারীদের বঞ্চনা, নারীরা বঞ্চনা করে, প্রতারণা করে, আবার নারীরাও বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, এই বলয়ের মধ্যে আছেন। কিন্তু তার মৃত্যুক্ষুদ্ধ উপন্যাসটি অসাধারণ উপন্যাস, যেখানে তিনি একটি মেজবউ চরিত্র দেখাচ্ছেন যে দরিদ্র ছিল, খ্রিস্টান হয়ে গেল। এই যে একটা সাহসের সঙ্গে তিনি মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে অর্থনৈতিক কারণে। এই দিকটা অর্থনৈতিক দারিদ্রতার ছিল, তো একেবারে নিম্ন অবস্থা থেকে তিনি এসছেন। কাজেই তার নিজের অভিজ্ঞতা এটা লেখা, সেই জন্য এটা একটি সার্থক উপন্যাস। ওর অন্য পদ্মগোখরকে কি বলবেন? পদ্মগোখরোর মধ্যে অনেক ডাইমেনশন আছে, অনেক রকম ডাইমেনশন। গল্পটির মধ্যে স্বর্ণ লালসা আছে, দেখবেন। স্বর্ণ লালসার মধ্যে আমাদের পুঁজিবাদী সভ্যতার স্বর্ণ লালসা কিন্তু কাছে। ঠিক যেমন রবীন্দ্রনাথের রক্তকরবী রাজার স্বর্ণ লালসা ছিল, তাল তাল শোলা তুলছে। ব্যাখ্যা করলে কিন্তু গল্পকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় যে নজরুলের ক্ষমতা ছিল, কিন্তু তার শিল্পী মনটা ছিল স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, যা মনে আসতো তাই লিখতেন। কিন্তু ওটাকে যে ভাবুক চিত্তকে যে রূপচিত্তের মধ্যে আনতে হয়, একটি রূপ শোভন ভাবনার মধ্যে, সুচারু পরিকল্পনার মধ্যে আনতে হয়, সে ধৈর্য তার ছিল না। তার আরেকটা গল্প হচ্ছে রাক্ষসী। হ্যাঁ, আমি তো মনে করি এটা একটা খুব অনবদ্য গল্প। হ্যাঁ, অনবদ্য গল্প তো বটে, প্রতিবাদ, হ্যাঁ, এবং নারীর ক্ষমতায়ন যদি বলি, হ্যাঁ, তাহলে এটা আরেকটি অসাধারণ গল্প সেই সময়। অবশ্যই নারীর ক্ষমতা, কিন্তু নারীর প্রতি খুবই, তার মধ্যে আসলে নারী সত্তা ছিল, আমি মনে করি নারী সত্তা ছিল, এবং হাজার বছরের চাপা পড়া নারীর কণ্ঠস্বর তিনি, আমি মনে করি। এবং তিনি সে কণ্ঠস্বরে কথা বলেছেন, নারীর বেদনাকে ধরতে চেয়েছেন। বিশ্বযুদ্ধ শিল্প সাহিত্য একটা বই আছে। হ্যাঁ, বইয়ের শুরুতে কয়েক লাইনের পরেই আপনার একটা বাক্য আছে এরকম যে প্রতিহিংসা এবং ভালোবাসা মানুষের আদিম প্রবৃত্তি। আসলে কি প্রতিহিংসা এবং ভালোবাসা কি পাশাপাশি আদিম প্রবৃত্তিতে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আদিমকালে মানুষ ভালোবাসতো বলে আমরা এখন ভালোবাসছি। প্রথম যেদিন সূর্যাস্তের আলোতে একটা ফুল ছিঁড়ে পার্শ্ববর্তীনীর খোপায় দিল, চুলে লাগালো, সেদিনই তো ভালোবাসার জন্ম, সুন্দরের জন্ম। এখন আরেকজন যে তার প্রতি লালসা প্রকাশ করছে, সে হয়তো প্রতিহিংসা পোষণ করছে। যে প্রতিহিংসাটা আমাদের আদিম বৃত্তি, এটা আছে সব সমাজে, এটা আছে বলে যুদ্ধ হচ্ছে। আপনি বললেন যে যখন প্রথম খোপায় ফুল দিয়েছিল, এখন তো আপনি একটু গম্ভীর, যেহেতু আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনার একটা গাম্ভীর্য ধারণ করতে হয়, কিন্তু যখন ছাত্রী ছিলেন তখন কি কেউ ফুল দিয়েছিল আপনাকে? ফুল না দিলেও টিপ দিয়েছিল। কিরকম টিপ পরিয়ে দিয়েছিল, তার নামটা বলা যাবে না। দরকার নেই, বলুন তো। আমি আমাদের সেমিনারে বসে পড়ছিলাম, তখন নাম বললে আপনারা চিনে যাবেন। তখন সে একটা টিপ আমার কপালে দিয়ে দিল, দিয়ে বলল টিপ যখন পড়া, ওর না, আমি টিপ পরে গিয়েছিলাম, তখন সে টিপটা এসে মুছে দিল, গায়ে হাত দিল, কতটুকু স্পর্ধা। তারপরে বলল যে টিপ যখন পড়াতে পারবো না, আমি মুছেই দিলাম। সেলিম আলদিন। না, সে তো খুব সাহসী পুরুষ, সাহসী মানুষের মানুষ। এবং তার নাটক নিয়ে একটু বলুন তো। তার নাটক তো একেবারে নতুন ডাইমেনশন নিয়ে এসছে, যেটা আমি বললাম যে আমাদের প্রাকৃতিকতা, আমাদের গ্রামীণ, সে প্রাকৃতিকতার
অচেনা জগৎটা যেটা আমরা দূর থেকে দেখি আহা আহা করি, সেই জগৎটার সংগ্রাম, সেই জগৎটার ভালোবাসা, দ্বন্দ্ব এবং হিংসা, লোভ, চরিত্র সব কিছুই সে নিয়ে এসছে এবং ফর্মটা এনেছে নতুনভাবে। তিনি কি আসলে আপনাকে টিপ পড়াতে চেয়েছিলেন? এটা ক্ষণিকের কথা ছিল তার, সেরকম কখনো। আমি একটু গম্ভীরই থাকতাম, মানে তখনও থাকতে ছাত্রী তখন অবস্থায় থাকতে? ছাত্রী অবস্থায় ছেলেদের কাছে একটু গম্ভীরই ছিলাম, কারণ আর সবাই একটু ভয়ে থাকতো যে এ পড়াশোনা করে রাত দিনে, পড়াশোনায় ভালো, একে এসব নিয়ে ডিস্টার্ব করা যায়। হ্যাঁ, আমি সম্প্রতি শুনলাম আপনাকে বলা হয় বইয়ের পোকা, মানে আপনি সবসময় এখনো নাকি বই নিয়ে থাকেন, সবসময় বইয়ের পাগল। বই আমার জগৎ। তাহলে বই যদি জগতের, সংসার কিভাবে চালালেন? আমি কিন্তু সংসারের দিক থেকেও আমি নিজেকে সফল মনে করি। আমি একই সঙ্গে হলের প্রভোস্ট ছিলাম, আমার 2 মেয়েকে আমি লেখাপড়া শেখাতাম, স্কুলে নিয়ে আসা, কলেজে আনা নেওয়া, ভর্তি ইত্যাদি। তাদের 2জনকে আমি শিক্ষক করেছি, তাদের বিবাহ দিয়েছি। সেদিক থেকে আমি সফল মা বলতে পারেন। এই 2 মেয়ের বাবা কি করেন? 2 মেয়ের বাবা বেসরকারি কর্মকর্তা ছিলেন, স্বায়ত্তশাসিত কর্পোরেশনের, এখন রিটায়ার্ড। আচ্ছা, তাই মোটামুটি আপনি একটা সুখী জীবন যাপন করছেন, এটা সুখের ভেতর দিয়ে আমি যাচ্ছেন। স্বাধীন, এটুকু বলতে পারি। আমার স্বামী আমাকে আর কিছু না দিক, স্বাধীনতা দিয়েছে। অর্থ দিতে পারেনি, বিত্ত দেয়নি, স্বাচ্ছন্দ্য দেয়নি, সেটা আমাকেই অর্জন করতে হয়েছে, জোগাড় করতে হয়েছে। আমিই সংগ্রহ করেছি, মেয়েদেরও আমি স্বচ্ছন্দে রাখার চেষ্টা করেছি, কিন্তু যেটা দিয়েছে সেটা আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার কাজে অনেক বড় একটা দিক। অনেক বড়, এটা অনেক নারী সংসারে পায় না, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আসলেই সে কোনো হস্তক্ষেপ করে না, আমার কোনো লেখালেখি সময় নষ্ট করেন না সে। সে কি নিজে কি, উনি কি পড়াশোনা পড়েন বা ভাবেন? এখন চোখের জন্য তেমন পড়তে পারে না, উনি একটু ধার্মিক মানুষ। আচ্ছা আপা, আপনার মেয়ের তৃণার চাকরি নিয়ে কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অভিযোগ ছিল এবং আপনি ছিলেন সেই অভিযোগের কেন্দ্রবিন্দু। কি ছিল সেই অভিযোগটি? অভিযোগটা ছিল যে ওর মা, মানে আমি আওয়ামী লীগ করি, নীল দল করি, আর তখন ছিল বিএনপির আমল, কাজে ওই বিভাগে তাকে নেওয়া হবে না, এটা একটা কারণ ছিল। এটা কোনো কারণ হতে পারে যোগ্যতা থাকার পরও? হয়েছে হয়তো। আরো একটা হয়েছে যে আমি নারী বলে হয়তো তারা ততটা দৃকপাত করেনি যে যা ইচ্ছে তাই করা যায়। তারপরে আমার মেয়ে একটু সাইকোলজিক্যালি অ্যাবনর্মাল হয়ে গেল, শাহজালালে জয়েন করলো। ওখানেও সে খুব সুস্থ পরিবেশ পাচ্ছিল না, ওখানেও তখনকার পরিবেশ খুব খারাপ ছিল, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, রাজনীতি খুব খারাপ ছিল। ওই বিভাগটাই আপনার একটুখানি অন্যরকম। সে ও কিভাবে ভর্তি হয়েছে, মানে পড়াতো কিভাবে, পাশ করেছে কোন ডিপার্টমেন্ট থেকে? নৃতত্ত্ব বিভাগ, অ্যানথ্রোপোলজিতে। চমৎকার একটা, চমৎকার স্যার। ও কিন্তু অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিল। আচ্ছা। তারপরে অনার্সে ফার্স্ট ক্লাস, ফার্স্ট মাস্টার্সে ফার্স্ট ক্লাস। তো ওখানে দেওয়ার পরে ওখানে অ্যাডজাস্ট করতে পারে। তারপরে বিয়ে দিলাম, আমি বাধ্য হয়ে গেলাম বিয়ে দিতে। তার পেছনে এমনভাবে মানুষ ডিস্টার্ব করছিল, আমি ছিলাম দূরে, আমি বিয়ে দিলাম। এখন অস্ট্রেলিয়া, সিডনিতে আছে সে। কি করছে এখন? সে একটা প্রফেশনাল ডিগ্রি নিচ্ছে জব করার জন্য। আপনি যখন ছাত্রদের পড়ান, একটা প্রস্তুতি নিয়ে এসে পড়ান, একজন শিক্ষকের জায়গা থেকে আপনি এইটা নিশ্চয়ই অনুধাবন করেন যে আমি যেটা বলবো, আমি যেটা ডেলিভারি দিচ্ছি, এটা যেন আমার ছাত্ররা অনুধাবন করতে পারে। কতটা পারে? ছাত্ররা মুগ্ধ হয়ে শোনে, পিনপতন নীরবতা থাকে ক্লাসে, অনেক ক্লাসে এটা থাকে না, অনেকের ক্লাসে শোনে এবং তারা বলে যে নতুন কিছু পায়। আমি তো পড়ানোর মধ্যে অন্য কথা বলি, বাইরের কথা বলি, আমি অন্য সব কথাও বলি, আরও তুলনা দেই, অন্য গ্রন্থের কথা বলি, জীবনের কথা বলি, বর্তমানের কথা বলি, এবং মাঝে মাঝে এটা না বললে ওরা বোর হয়ে যায়। খুবই স্বাভাবিক। আর কবিতা পড়াই তো বোর হয়ে যায়, সেজন্য পুরো ক্লাসটাই শোনে ওরা। কিন্তু একটা কথা আমি শুনেছি যে আমি যখন ক্লাসের বাইরে চলে যাই তখন ওরা একটু বিভ্রান্ত হয় যে ম্যাডাম তো বইয়ের কথা পড়ালো না, বইয়ের বাইরে পড়ালেন। আমি বলছি দেখো, বইয়ে যা আছে তোমরা পড়ে নাও, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো বইতে নেই, সেটা আমি বলে যাব। শওকত ওসমান, তিনি ঢাকা কলেজের অধ্যাপক ছিলেন এবং তিনি কখনো বই পড়াতেন না, তিনি পড়াতেন ছাত্রদের নাকি আপনি করে বলতেন এবং স্যার বলে সম্বোধন করতেন। তখন অনেকে তার বিরুদ্ধে ছিলেন, কিন্তু সেই সময়ের যে প্রিন্সিপাল ছিলেন জালালউদ্দিন আহমেদ, তার কাছে অভিযোগ করেছিল যে শওকত ওসমান আমাদের ক্লাসের বই পড়ান না। তো বলছে শওকত ওসমান আছেন, এটাই হচ্ছে গর্ব, অহংকার, তার পড়াতে হবে, এটা কোনো বড় ব্যাপার না। এই যে ব্যাপারগুলি, এবং ছাত্ররা বুঝতে পারে না যে বইটাই গুরুত্বপূর্ণ বিষয় নয়, বইকে কেন্দ্র করে যে জগৎ, যে জীবন, সেটা অনেক বড়। এইটা ছাত্ররা বুঝতে পারে না কেন? বইকে অবলম্বন করি আমি পড়াই, কিন্তু তার মাঝে অন্য জগৎটা নিয়ে আসে, বিস্তৃত জগৎটা। কারণ বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে আপনাকে বিস্তৃত জ্ঞান দিতে হবে। এখন মূল সমস্যাটা হচ্ছে কিছুদিন আগেও ছাত্ররা খুব পড়াশোনা করত, এখন সেমিস্টার সিস্টেম হওয়াতে 4 মাসে কোর্স হয়ে যাচ্ছে ওদের, এত বড় সিলেবাস পড়তে হয়।
ওরা পড়বে না পরীক্ষা দেবে না বাড়ি গিয়ে হলে গিয়ে রাত 12টা পর্যন্ত রাস্তায় বসে থাকবে, কারণ পড়তে পারছে না। ওদের অনেক অসুবিধা আছে। এর মধ্যেও যে ওরা পাশ করে বেরোচ্ছে এবং বিসিএসে কম্পিট করছে, বাংলা বিভাগ থেকে বিসিএসে কিন্তু সবসময় ভালো রেজাল্ট করে, প্রথম টপ থাকে ওরা, এবং ফরেন সার্ভিসে যায়, এডুকেশনে যায়, অ্যাডমিনে যায়। এখন অনেক বিখ্যাত ব্যক্তি যে সচিবরা আছেন এরা সব আমার ছাত্রছাত্রী। ওরা তারপরে আক্তারি মমতাজ, এরা সব সাদেক, সব আমাদের ছাত্রছাত্রী। কেমন লাগে যখন আপনার ছাত্ররা নানা জায়গায় ছড়িয়ে পড়েছে? গর্ব অনুভব করি। এরা কি আপনার সঙ্গে দেখা হলে কতটা অনুপ্রাণিত বোধ করে ওরা? খুবই আগের মতো শ্রদ্ধা করে। এটি আমার সবচেয়ে ভালো লাগে যে সচিব হয়ে যে সচিবের যে একটা আমলাতান্ত্রিক মনোভাব আছে সেটা প্রদর্শন করে না, আর সবাই সবার জায়গায় সৎ আছে, এটাই আমার ভালো লাগে। আমি এটা শিখিয়েছি ওদের, যেখানেই থাকো জীবনের, ব্যাংকে চাকরি করো কি ফ্যামিলি প্ল্যানিংয়ে, তুমি যেন সৎ থাকতে পারো, তোমার মনের যেটাকে আমরা মনের মন্দির বা মসজিদ বলি সেটা যেন পরিচ্ছন্ন থাকে, ধুলাবালি আসবে পরিষ্কার রাখবে। আপনি যে অভিসন্দর্ভ রচনা করেছেন বা পিএইচডি ডিগ্রি নিয়েছেন বিষ্ণুদের কবিতার উপর, পঞ্চকবির একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, তার কবিতা তো একটু কাঠিন্যে পরিপূর্ণ এবং বুঝতে একটু সমস্যা হয়, দুর্বোধ্য। এই কবিতার অভিঘাত কি এবং কিভাবে আপনি এর মধ্যে প্রবেশ করলেন এবং অভিসন্দর্ভ রচনা কেমন করে করতে পারলেন? অভিসন্দর্ভ রচনা আমার তো অভিজ্ঞতা ছিল, মাস্টার্সে আমি অভিসন্দর্ভ করেছি এবং আমার যে প্রচুর পঠন পাঠন আছে। আর বিষ্ণুদের কবিতায় যেটা সবচেয়ে সমস্যা সেটা হলো যে এই কবিতা পড়তে হলে আপনাকে প্রচুর জ্ঞান, বিজ্ঞান, ধর্ম চেতনা, ইতিহাস চেতনা এবং ওয়ার্ল্ড ক্লাসিক লিটারেচারের সঙ্গে, মিথের সঙ্গে পরিচয় থাকতে হবে। তা আমি সেই মিথগুলো পড়েছি, খুব হিস্ট্রিগুলো পড়েছি এবং সেইভাবে আমি তার গভীরে প্রবেশ করে আমি বইটা লিখেছি আর কি। আপনার গাইড কে ছিলেন? মনিরুজ্জামান স্যার, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। তার একটা অসাধারণ গান আছে আপা, তুমি কি দেখেছো কবু জীবনের পড়ালে, আমার খুব প্রিয় গান। খুব সুন্দর গান লিখতেন। তিনি কেমন মানুষ ছিলেন? তিনি খুব সজ্জন মানুষ ছিলেন, খুব ভদ্র এবং পড়াতেন খুব ছিমছাম, যেটুকু পড়ানো দরকার সেটুকুই পড়াতেন এবং খুব ক্যালকুলেটিভ ছিলেন, খুব সিস্টেমেটিক ছিলেন, এটা আমার মনে হয়েছে। ভদ্র, কোনোদিন তাকে রাগ করতে দেখিনি, হাসি মুখে কথা বলতেন। আবার আপনার কি কখনো গল্প লিখতে ইচ্ছে করে না এখন এই মুহূর্তে? হ্যাঁ করে, গল্পের প্লটগুলো মাথায় ঘোরে, ভাষাটাও মাথায় থাকে, টেবিলে বসলেই কিন্তু হয়ে যায়। অনেক সময় ভাবছি আমি ক্রিয়েটিভ লেখায় যাব। কবিতাও লিখি, কবিতা কিন্তু আমি এখনো লিখি মাঝে মাঝে, তাৎক্ষণিক কোনো ঘটনায়। যেমন হুমায়ুন আজাদের মৃত্যুর সময় একটা কবিতা লিখেছি, হারিয়ে গেছে, আবার একটু সংরক্ষণের সমস্যা আছে। তারপরে ওই যে রানা প্লাজার ধ্বংস থেকে যখন মেয়েটা বেরোলো, ওই যে একটা মেয়েকে উদ্ধার করা শেষ মুহূর্তে, ওটা নিয়েও একটা কবিতা আছে। এরকম কিছু কিছু কবিতা আমি লিখি আর। আপনি হুমায়ুন আজাদের কথা বললেন, আপনার সহকর্মী ছিলেন। হ্যাঁ, বলুন তো তার সম্পর্কে, হুমায়ুন আজাদ সম্পর্কে, লাল নীল দীপাবলির মানুষ সম্পর্কে। তিনি লেখায় যেরকম মানুষ হিসেবে কিন্তু সেরকম ছিলেন না। মানুষ ছিলেন একটু কাঠখোট্টা ধরনের, আর সবসময় একটা বিরূপ মনোভাব নিয়ে থাকতেন, নারীদের তেমন পছন্দ করতেন না। আবার লেখায় কিন্তু নারীর মুক্তির কথা বলতেন। হ্যাঁ, এটাই অবাক লাগে আর কি, নারীরা তার কাছে তুচ্ছ। কেউ যদি বোরকা পরে আসে ক্লাসে, তাকে তিনি খুব হেনস্থা করতেন। আর পড়াতেন ভালো, এটা আমি শুনেছি। আমি তার ক্লাস করিনি, কারণ সে আমার শিক্ষক নয়। না, আমি সহকর্মী হিসেবে জানতে চাই। সহকর্মী হিসেবে যতদিন চেয়ারম্যান ছিল ভালোই করেছে, কালচারাল দিকগুলোকে সে ধরবার চেষ্টা করেছে আর কি। আমাদের সাহিত্য তাকে কিভাবে মনে রাখবে? আমাদের সাহিত্য তাকে কিভাবে মনে রাখবে, এটা তার প্রতিভা ছিল, তার ভাষাতাত্ত্বিক যে জ্ঞান সেটা খুবই ভালো ছিল, সেদিকে গেলে অনেক ডেভেলপ করতেন। আপা, আপনার সম্পর্কে আপনার এক সহকর্মী কি বলেছেন একটু জেনে আসি, দেখে আসি। আমরা জানি যে বাংলাদেশের সাহিত্যের যে বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে সমালোচনা সাহিত্য একটি বড় ভূমিকা রাখছে এবং এই সমালোচনার ক্ষেত্রে আমাদের এই বাংলা বিভাগের একটি বিশেষ অবদান আছে, এটা দীর্ঘ ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বেগম আক্তার কামাল বাংলাদেশের সমালোচনা সাহিত্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছেন। তার রচনা পাঠ করে বোঝা যায় যে এর মধ্যে একটি ব্যক্তিত্ব, একটি বিশেষ জ্ঞানভাণ্ডার সঞ্চিত আছে এবং তার এই রচনাধারা, তার গদ্যশৈলী এমন একটি
উচ্চতায় প্রতিষ্ঠিত যে তার রচনা পাঠ করে তাকে শনাক্ত করা যায়, চিহ্নিত করে নেওয়া যায়। তো আমি মনে করি তিনি আমাদের দেশের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক। সেখানে নারী পুরুষের ব্যবধান ঘুচিয়ে তিনি সত্যিকার অর্থে একজন প্রাবন্ধিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত, এবং এটি হচ্ছে তার সবচেয়ে বড় অর্জন, তার সবচেয়ে বড় সাফল্য। বলুন তো আপা, কেমন লাগলো? ও আমার একজন প্রিয় মানুষ, হ্যাঁ, আর আমার সম্পর্কে যা বলেছে এটা ওর নিজের মন থেকে বলেছে, মন থেকেই কথা বলেছে। ও আমাকে একদিন একটা কথা বলেছিল, যে কথাটি আমি প্রতিবাদ করি, সেটা বলেছিল আপনার গদ্যে পৌরুষ আছে। কেউ কেউ বলে পুরুষের মতো গদ্য লেখেন, আমি বলি যে না, আমি লেখকের মতো লিখি, আমি নারীর মতো লিখি না, পুরুষের মতো না, লেখকের মতো লিখি। এরপরে কথাটা সে আজকে সংশোধন করেছে, লেখকের মতো লেখে। খুব ভালো মানুষ, সেও কিন্তু লেখে, সেও কিন্তু আমাদের অন্যতম প্রাবন্ধিক। বিকাশ ভাই, আপনি একটু বলবেন কি আঁকলেন আপাকে? আমি আসলে কিছুই বলতে চাচ্ছি না, আপা যদি বলেন নিশ্চয়ই আমার ভালো লাগবে, কারণ আমি তো এঁকেই ফেলেছি। আমার যা বলার তা কিন্তু ছবিতেই বলা হয়ে গেছে। আবার ছবিটা কেমন হয়েছে বলুন তো? আপনাকে আপনি দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন? চিনতে পারছি, টিপটা চমৎকার এসছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, আমার জীবনের প্রথম পোর্ট্রেট। আমাদের এই উদ্যোগটা, এই অভিনব একটা উদ্যোগ আপনার কেমন লাগলো? এটা খুবই অন্যরকম এবং খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কথা বলার মুহূর্তে একজনের ছবি আঁকা, সে কথা বলার মুহূর্তটা এখানে ধরা আছে। আবার আত্মজীবনী শুরু করবেন কবে? আত্মজীবনী শুরু করব আমি রিটায়ারমেন্টের পরে। রিটায়ারমেন্ট খুব কাছে? আর হ্যাঁ, কাছে, 18-তে। 2018-তে? এই যে দীর্ঘ জীবন পালন করলেন, পার হয়ে এলেন, পড়ালেন, কেমন এই জীবনটা কিভাবে উপভোগ করছেন? আমি খুব ভালোভাবেই উপভোগ করেছি। আমি খুব মনে করি যে আমি একটা ভালো জীবন পেয়েছি। আমরা কি খুব শীঘ্র আপনার কোনো গল্প পাচ্ছি? শীঘ্রই পাচ্ছেন কিনা বলতে পারি না, এখন আমার হাতে অনেকগুলো কাজ আছে, কাজগুলো শেষ করি, তারপরে দেখা যাক। মানে কি ধরনের কাজ? সবই প্রবন্ধ? প্রবন্ধ বই আছে, কিছু সম্পাদনার কাজ আছে। মীর মোশাররফ হোসেন সম্পাদনা করছি আমি, শ্রেষ্ঠ মীর মোশাররফ হোসেন সম্পাদনা। কোত্থেকে বেরোবে? এটা কথা প্রকাশ বের করবে। আচ্ছা আচ্ছা, মীর মোশাররফের কথা প্রকাশ। আপা, আপনার যে দীর্ঘ জীবন, যে দীর্ঘ যাত্রা, তাতে একটা ছোট্ট অনুষ্ঠানে আমরা কতটুকুই বা ধারণ করতে পারি? তবু আপনি অনেক জান না, আমি যতটুকু জানি যে টেলিভিশনের পর্দায় সম্ভবত এরকমই অনুষ্ঠানে আপনি প্রথম এলেন, এবং আমার খুব ভালো লাগছে যে আমি খুব সামান্য মানুষ, ক্ষুদ্র মানুষ, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনি এসছেন, অনেক কথা বললেন। হয়তো অনেক কথা বলতেই পারলাম না, অনেক জিজ্ঞাসা আপনার সঙ্গে হলো না। তো অদূর ভবিষ্যতে কোনো একদিন আবার আমরা বসবো, আমরা আবার কথা বলবো, আবার আড্ডায় মেতে উঠবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমার এসে খুব ভালো লাগলো। শিল্পীকে আরো বেশি করে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুধী দর্শক, আপনাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে ছিলেন শিল্পবাড়িতে আজ বেগম আক্তার কামাল, এক নান্দনিক মানুষ, প্রবন্ধের মানুষ। প্রবন্ধ যারা লেখেন তারা অত্যন্ত মননশীল হন, গভীর পঠন এবং পাঠনের দীর্ঘ যাত্রাপথে তাদের যেতে হয়। অনেক কথা শুনলেন, আবার সব কথা হয়তো আমরা বলতে পারিনি, অন্য কোনো অনুষ্ঠানে হয়তো বলা হবে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন।